হরে কৃষ্ণ। বন্ধুরা, আমরা জানি যে মহাভারতের পাতায় পাতায় চিত্রিত হয়েছে কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ, ঘাত প্রতিঘাত, সংকট উত্তরণ, শোষণ বঞ্চনা, ধর্ম অধর্মের চর্চা, যা পরিণতি পেয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে। তবে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত এই মহাভারতকে অনেকেই নিছক পৌরাণিক বা কাল্পনিক কাহিনী ভেবে ভুল করে বসেন। বস্তুত মহাভারতের প্রত্যেকটি চরিত্র, স্থান ও কাল সম্পূর্ণরূপে বাস্তব। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও ইতিহাসবিদদের গবেষণায় প্রমাণিত হয়েছে মহাভারত কেন্দ্রিক প্রত্যেকটি ব্যক্তি, বস্তু, স্থান ও মহাভারতের যুগের অস্তিত্ব। কুরুক্ষেত্রের যুদ্ধের কথাই ধরা যাক। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে খ্রিস্টপূর্ব 3138 অব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগে সংঘটিত হয়েছিল স্মরণকালের সর্ববৃহৎ এই ধর্মযুদ্ধটি। এর ফলে ক্রমান্বয়ে চিহ্নিত ও আবিষ্কৃত হয়েছে মহাভারতের যুদ্ধের সেই গুরুত্বপূর্ণ স্থানগুলো। বন্ধুরা, আজকে আমরা জানব মহাভারতের যুগের সেই ঐতিহাসিক স্থানগুলোর বর্তমান অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য। গান্ধার। মহাভারতে উল্লেখিত গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গান্ধার। মহাভারতের তথ্য অনুসারে গান্ধার রাজ্যের তৎকালীন রাজা সুবলের কন্যা গান্ধারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুরু রাজ্যের মহারাজ জন্মান্ধ ধৃতরাষ্ট্র। কিছুটা চাপের মুখে তথা ভীষ্মের প্রবল পরাক্রমের ভয়ে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ সম্বন্ধে রাজি হয়েছিলেন গান্ধারী। রাজা সুবল ও রাজকুমার শকুনিও এই একই কারণে তাদের কন্যা ও ভগিনীর বিবাহে দ্বিমত পোষণ করেননি। বন্ধুরা, আমরা জানি পরবর্তীতে এই শকুনি হয়ে ওঠেন কুরুরাজ্য পতনের অন্যতম প্রধান কারণ। মহাভারতের বর্ণনার সঙ্গে মিলিয়ে দেখতে গেলে সিন্ধু নদের পশ্চিম তীর হতে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলকে প্রাচীনকালে গান্ধার দেশ নামে ডাকা হতো। আরও স্পষ্ট করে বলতে গেলে আফগানিস্তানের কান্দাহার শহরটি ছিল প্রাচীন গান্ধার নগরী। এটি আজ ভারতবর্ষের থেকে আলাদা একটি ভূখণ্ড হিসেবে পরিগণিত হলেও একসময় এটিই ছিল আর্যাবর্তের একটি গুরুত্বপূর্ণ নগরী। তক্ষশিলা। মহাভারত অনুসারে তক্ষশিলা ছিল তৎকালীন গান্ধার রাজ্যের রাজধানী। পাণ্ডবদের উত্তরাধিকারী পরীক্ষিতকে এই তক্ষশিলার সিংহাসনে অধিষ্ঠিত করে হিমালয় যাত্রা করেছিলেন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী। কিন্তু রাজা পরীক্ষিত শৌমিক মুনিকে অপদস্থ করার জেরে মুনিপুত্র শৃঙ্গের দ্বারা নাগদংশনে মৃত্যু হওয়ার অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। এর ফলে সুরক্ষিত প্রাসাদের ভিতরে তক্ষক নাগ ব্রাহ্মণ বেশে প্রবেশ করে সগর্জনে তাকে দংশন করেন। এরপর পরীক্ষিত পুত্র জনমেজয় এই তক্ষশিলাতেই সর্পসত্র যজ্ঞের আয়োজন করেছিলেন তক্ষককে হত্যা করার উদ্দেশ্যে। এই যজ্ঞে বহু সর্প নিধনও করেছিলেন জনমেজয়, তবে তক্ষককে নিধন করার উদ্দেশ্য সফল হয়নি। বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এই শহরের অবস্থান। মহাভারতের একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পাশাপাশি
এখানে রয়েছে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। আবার ঋষি উদ্দালক বা অরুণী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন বলেও মতামত প্রদান করেন অনেক বিশেষজ্ঞরা। বলা হয় এখানেই কৌটিল্য তথা চাণক্য তার অর্থশাস্ত্রের রচনা করেছিলেন। কিংবদন্তি রয়েছে রাজা বিম্বিসার ও বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক জীবক এখানেই চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। হস্তিনাপুর। হস্তিনাপুর নগরীকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়া একেবারেই অনাবশ্যক। মহাভারতের কুরু পাণ্ডবদের দ্বন্দ্ব সংঘাত, উত্থান পতন ও নানা নাটকীয়তা আবর্তিত হয়েছে এই হস্তিনাপুরের রাজ সিংহাসনকে কেন্দ্র করে। মহারাজ শান্তনু থেকে শুরু করে পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, দুর্যোধন ও শত কৌরব এবং পাণ্ডবদের স্মৃতি বিজড়িত হস্তিনাপুর শহরটি আজ কয়েক হাজার বছর পরেও মানচিত্র থেকে হারিয়ে যায়নি। একাধিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ও গবেষণায় প্রমাণিত হয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট জেলায় গঙ্গার একটি পুরনো উপত্যকার তীরে অবস্থিত শহরটি হচ্ছে মহাভারতের হস্তিনাপুর। তবে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি জৈন সম্প্রদায়ের মানুষের কাছেও এটি একটি পবিত্র তীর্থস্থান। তাছাড়া এখানে অবস্থিত পাণ্ডেশ্বর মন্দির, কর্ণ মন্দির সহ অনেক সুপ্রাচীন মন্দির এই স্থানকে মহাভারত যুগের সুস্পষ্ট প্রমাণ হিসেবে উপস্থাপন করে যাচ্ছে। এছাড়াও জৈন সম্প্রদায়ের বেশ কিছু মন্দিরের উপস্থিতি এই স্থানকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। মদ্রদেশ। বন্ধুরা, মহাভারতের যুগে মদ্রদেশের রাজা ছিলেন মহারাজ শল্য। মহারাজ পাণ্ডু মদ্রদেশের রাজকুমারী তথা মহারাজ শল্যের ভগিনী মাদ্রীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেছিলেন। মাদ্রী ও পাণ্ডু দুর্বাসা প্রদত্ত পুত্রেষ্টি মন্ত্রের মাধ্যমে ও অশ্বিনী কুমার দ্বয়ের ঔরসে নকুল ও সহদেব নামক যমজ সন্তান লাভ করেছিলেন। তাই মদ্রদেশ ছিল নকুল ও সহদেবের মাতুলালয় অর্থাৎ মামার বাড়ি। মহাভারত ছাড়াও গরুড় পুরাণ, মৎস্য পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণেও এই মদ্রদেশের উল্লেখ পাওয়া যায়। তবে এই দেশের বর্তমান অবস্থান নিয়ে প্রায় 4টি মত প্রচলিত। সাধারণ মতে পাঞ্জাবের অন্তর্গত ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী প্রাচীন দেশটি হচ্ছে মদ্রদেশ। দ্বিতীয় মতে বিরাট ও পাণ্ডু রাজ্যের মধ্যবর্তী পূর্ব দক্ষিণে বিস্তৃত জনপদই ছিল মদ্রদেশ। আবার তৃতীয় মতে বর্তমানের মাদ্রাজই হচ্ছে প্রাচীন মদ্র জনপদ। মদ্র রাজ্যের নামানুসারেই মাদ্রাজ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। পাশাপাশি আরও একটি মত বলছে বর্তমানে নেপাল ও ভারতের একাংশে অবস্থান ছিল প্রাচীন মদ্রদেশের। ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ হচ্ছে মহাভারতের যুগে নির্মিত পাণ্ডবদের রাজ্যের রাজধানী। যমুনা তীরবর্তী খাণ্ডব নামক অরণ্যভূমি দহন করে এই ইন্দ্রপ্রস্থ নির্মাণ করা হয়েছিল। এই কারণে এই স্থানকে খাণ্ডবপ্রস্থ নামেও ডাকা হয়। পদ্মপুরাণ বলছে দেবরাজ ইন্দ্র এই স্থানে নানাবিধ যাগযজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞে উপস্থিত ব্রাহ্মণ দেবতাদেরকে বহুবিধ স্বর্ণ দান করেছিলেন। তার ফলে এই স্থানের নাম হয়েছিল
ইন্দ্রপ্রস্থ। মহাভারত অনুসারে মহারাজ ধৃতরাষ্ট্র নিজ পুত্রদের থেকে পাণ্ডবদের দূরে রাখতে এই ভূখণ্ডে রাজত্ব দান করেন। মূলত পাণ্ডবদের রাজ্যাধিকার থেকে বঞ্চিত করার জন্যই রচিত হয়েছিল এই কূটকৌশল। পাণ্ডবগণ ও শ্রীকৃষ্ণ অগ্নিদেবের সহায়তায় খাণ্ডব দহন করা শুরু করলেন তাদের নতুন রাজধানী স্থাপন করার জন্য। এই সময় ময়দানবকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন অর্জুন। এই ময়দানব ছিলেন দানব সমাজের বিশ্বকর্মা তুল্য। তিনি তার প্রাণ বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ পাণ্ডবগণকে ইন্দ্রপ্রস্থ নির্মাণ করতে গুরুত্বপূর্ণ সহায়তা করেছিলেন। নির্মাণ কৌশলের নৈপুণ্যে সূর্যের প্রখর তাপেও ইন্দ্রপ্রস্থের ভেতর থাকত ঠান্ডা। এর বাইরে খনন করা হয়েছিল বিরাট পরিখা, যাতে শত্রুর আক্রমণ থেকে নগরকে সুরক্ষিত রাখা যায়। ইন্দ্রপ্রস্থের সীমানা প্রাচীর ছিল এমন যাতে চাঁদের আলো পড়লে মনে হয় মেঘ ভেসে বেড়াচ্ছে। প্রাসাদের ভেতরে ছিল স্ফটিকের মতো জলাশয়। দুর্যোধন এই জলাশয় দেখে বুঝতে না পেরে তাতে পতিত হয়েছিলেন এবং তাই দেখে দ্রৌপদী ব্যঙ্গের হাসি হেসেছিলেন। মূলত এই অপমানের বদলা নিতেই ক্রোধান্বিত দুর্যোধন হস্তিনাপুর ফিরে গিয়ে পাশা খেলার কুমন্ত্রণা করেছিলেন। মায়াময় সেই ইন্দ্রপ্রস্থ কালের গর্ভে হারিয়ে গেছে বহু আগেই। তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ঐতিহাসিক গণের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আজকের দিল্লি শহরটি হচ্ছে মহাভারতে বর্ণিত সেই অপরূপ শহর। দ্বারকা। ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তৎকালীন মথুরার অত্যাচারী রাজা। এই অত্যাচারী রাজাকে বধ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কংসের এহেন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তার শ্বশুর জরাসন্ধ। জরাসন্ধ ছিলেন প্রবল বাহুবল ও রণনৈপুণ্যের অধিকারী। এছাড়াও তার বিপুল পরিমাণ সৈন্য সংখ্যা তাকে আরো শক্তিশালী করে তুলেছিল। এই জরাসন্ধ তার জামাতা কংসের মৃত্যু সংবাদ শুনে প্রতিশোধ পরায়ণ হয়ে মথুরা আক্রমণ করেন। কিন্তু 17 বার মথুরা আক্রমণের পরেও জরাসন্ধ মথুরা জয় করতে ব্যর্থ হন। তবে এই 17 বার আক্রমণে মথুরার অধিবাসী যাদবরা দুর্বল হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারেন জরাসন্ধ আর একবার আক্রমণ করলে তা প্রতিরোধ করার শক্তি যাদবদের নেই, তখন তিনি নতুন এক শহর প্রতিষ্ঠার প্রয়োজন বোধ করেন। নতুন এই শহর প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্য নেন। বিশ্বকর্মা শ্রীকৃষ্ণকে নতুন শহর প্রতিষ্ঠা করার জন্য সমুদ্রদেবের কাছে ভূমি আবাহন করার অনুরোধ জানান। অবশেষে শ্রীকৃষ্ণের আহ্বানে সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে 12 যোজন ভূমি দান করেন এবং এই ভূমিতেই নির্মিত হয় শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। শ্রীকৃষ্ণের সেই দ্বারকা নগরী বর্তমানে ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুজরাটের একটি শহর। এই দ্বারকা শহরে পরিচালিত একটি প্রত্নতাত্ত্বীয় অভিযানের মাধ্যমে সমুদ্রের প্রায় 36 মিটার নিচে আবিষ্কৃত হয় এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। এই নগরের স্থাপত্য শিল্প পাথর দ্বারা নির্মিত বিভিন্ন আকারের নোঙর, ভবন ও দুর্গ তৈরিতে ব্যবহৃত নানা পাথরের ব্লক পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন
যে এই নগরী নির্মিত হয়েছিল আনুমানিক মহাভারতের যুগে। মগধ মহাভারতে অন্যতম প্রসিদ্ধ রাজ্য হচ্ছে মগধ। এটি ভারতের 16টি মহাজনপদ বা অঞ্চলের মধ্যে অন্যতম। এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজ বৃহদ্রথ। তার দুই পত্নী ঋষি চন্দ্র কৌশিকের আশীর্বাদে সন্তান প্রসব করেছিলেন। তবে তারা যে সন্তান প্রসব করেছিলেন তা ছিল অর্ধেক, অর্থাৎ দুই রানী একই সন্তানের অর্ধেক করে প্রসব করেছিলেন। এ সময় জরা নামক এক রাক্ষসী এই দুটি অর্ধাংশ জুড়ে দেন। এর ফলে এই রাজকুমারের নাম হয়েছিল জরাসন্ধ। একই সাথে জরাসন্ধ বরপ্রাপ্ত হয়েছিলেন যে তাকে আপাদমস্তক ছেদন না করা পর্যন্ত তার মৃত্যু হবে না। রাজা হিসেবে জরাসন্ধ ছিলেন প্রবল পরাক্রমশালী ও মহাবলী। তাকে বধ করার জন্য দ্বিতীয় পাণ্ডব ভীম শ্রীকৃষ্ণের পরামর্শে তার কুস্তির আখড়ায় জরাসন্ধকে উলম্বভাবে বিচ্ছিন্ন করে দেন। প্রাচীন মগধ রাজ্য বর্তমানে বিহারের পাটনা, গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল। রাজা বিম্বসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা। বেশ কিছু প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞগণ জরাসন্ধের সেই আখড়ার বর্তমান অবস্থান হিসেবে বিহারের রাজগীর নামক স্থানকে চিহ্নিত করেছেন। মৎস্যদেশ মহাভারতের বিরাট পর্বে যে মৎস্যদেশের কথা বলা হয়েছে সে দেশের রাজা ছিলেন মৎস্যরাজ বিরাট। মহারাজ বিরাটের নামানুসারে এই রাজ্যকে বিরাট রাজ্যও বলা হয়ে থাকে। মৎস্যদেশ তথা বিরাট রাজ্য ছিল পাণ্ডবদের একটি মিত্র দেশ। 12 বছর নির্বাসনের পর এখানেই ছদ্মবেশে 1 বছর অজ্ঞাতবাস পার করেছিলেন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী। যুধিষ্ঠির ছিলেন বিরাট রাজের পাশা খেলার সাথী। ভীম ছিলেন পাচক। অর্জুন বৃহন্নলা রূপে দায়িত্ব নিয়েছিলেন রাজকুমারী উত্তরার নৃত্য ও সঙ্গীত কলা শেখানোর। গোশলার দায়িত্ব নিয়েছিলেন সহদেব, আর অশ্বশলার দায়িত্ব ছিলেন নকুল। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী এখানে অজ্ঞাতবাস করছেন অনুমান করে দুর্যোধন এই বিরাট রাজ্য আক্রমণ করেছিলেন। কিন্তু সে সময় বিরাটের সমস্ত সৈন্য দক্ষিণে অন্য এক যুদ্ধে ব্যস্ত ছিল। অবস্থা বেগতিক দেখে বিরাট রাজ্যের পুত্র রাজকুমার উত্তর বৃহন্নলা রূপী অর্জুনকে সঙ্গে নিয়ে মোকাবেলা করেছিলেন হস্তিনাপুরের বিরাট সৈন্যবহরের। এবং বলাই বাহুল্য, সে যাত্রা অর্জুনের রণনৈপুণ্যে পরাজিত হয়েছিলেন হস্তিনাপুরের সুপ্রশিক্ষিত সৈন্যদল। বর্তমানে বিরাট রাজ্যের অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন গবেষকগণ। একটি মত বলছে মৎস্যদেশ বা বিরাট রাজ্যের বর্তমান অবস্থান রাজস্থানের জয়পুর জেলায়। মৎস্যরাজ বিরাটের নামানুসারে এই জয়পুরের বিরাট বা বিরাটনগর শহরটির নামকরণ করা হয়েছে। অন্য একটি মত বলছে বিরাট রাজার গোধন তথা গাভীর সংখ্যা ছিল বিপুল, তবে মাঝে মধ্যেই ডাকাতরা আক্রমণ করে গাভী নিয়ে পালিয়ে যেত। তাই রাজা নদীর তীরবর্তী একটি সুরক্ষিত স্থানে তার গাভীগুলিকে বেঁধে রাখতেন। এরপর পরবর্তীতে এই স্থানের নাম হয় গাইবান্ধা এবং তারপর গাইবান্ধা। বর্তমানে এই গাইবান্ধা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা।
বিশেষজ্ঞগণের ধারণা, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বিরাট জনপদের অস্তিত্ব বিদ্যমান ছিল। পাঞ্চাল। মহাভারতের যুগে উত্তর ভারতের গাঙ্গে উপত্যকার তীরে যে প্রাচীন জনপদ গড়ে উঠেছিল সেটি হচ্ছে পাঞ্চাল। পাঞ্চালের উত্তরে ছিল হিমালয় পর্বতমালা। পাঞ্চাল রাজ্যের সাথে জড়িয়ে আছে মহারাজ ধ্রুপদ, পঞ্চপাণ্ডবদের পত্নী দ্রৌপদী, শিখণ্ডী এবং ধৃষ্টদ্যুম্নের নাম। মহাভারত অনুসারে জানা যায়, গুরু দ্রোণাচার্যকে তার শিষ্যরা গুরু দক্ষিণা দেওয়ার পূর্ব পর্যন্ত পাঞ্চাল রাজ্য অখণ্ড অবস্থায় ছিল। দ্রোণাচার্যের শিষ্যগণ ও দ্রুপদের মধ্যকার যুদ্ধে দারুণভাবে পরাজিত হয়েছিলেন পাঞ্চাল রাজ ধ্রুপদ। কিন্তু দ্রোণাচার্য সম্পূর্ণ রাজ্য জয় করেও গুরু ভাই দ্রুপদকে অর্ধেক পাঞ্চাল তথা দক্ষিণ পাঞ্চাল রাজ্যের রাজ্যভার প্রদান করেন। দ্রোণাচার্যের শিষ্যগণ ও দ্রুপদের মধ্যকার যুদ্ধে দারুণভাবে পরাজিত হয়েছিলেন পাঞ্চাল রাজ ধ্রুপদ। কিন্তু দ্রোণাচার্য সম্পূর্ণ রাজ্য জয় করেও গুরু ভাই দ্রুপদকে অর্ধেক পাঞ্চাল তথা দক্ষিণ পাঞ্চাল রাজ্যের রাজ্যভার প্রদান করেন। অন্যদিকে দ্রোণপুত্র অশ্বত্থামা উত্তর পাঞ্চালের রাজা নিযুক্ত হন। অনুমান করা হয় বর্তমানে উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের কিছু অংশ জুড়ে ছিল পাঞ্চাল রাজ্যের অবস্থান। আবার কোনো কোনো মতে আজকের পাঞ্জাবি হচ্ছে মহাভারতের পাঞ্চাল রাজ্য।